হামের প্রকোপ না কমায় অভিভাবকদের মাঝে বাড়ছে উদ্বেগ। বরিশাল বিভাগে প্রতিদিন শতাধিক শিশু উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। জ্বর আইছে, জ্বরের পরে হামাইছে, ঘুরা ঘুরা সারা গা উঠে পড়ে গেছে। এখনো হামরোগের টিকাটা দেওয়া হয় নাই, তো সুস্থ হইলে পরবর্তীতে টিকাটা দিয়ে নেব। আমরা আগে 2টা ভ্যাকসিন দিতাম 9 মাস আর 15 মাসে, এখন এই গ্রুপটা নামিয়ে এসে 5-6 মাস থেকে 59 মাস। জ্বালানি তেল সংগ্রহে কাটছে না গ্রাহক ভোগান্তি। বিভিন্ন জেলায় বন্ধ বহু পাম্প। দাম বৃদ্ধির পরও সংকট না কাটায় বাড়ছে ক্ষোভ। গতকালকে আমি দুর্গাপুরে 6টা থেকে 4টে পর্যন্ত ছিলাম, ওখানে কোনো তেল পাইনি। তেল তো নাই দেশে, তেল থাকলে ঠিক আমরা সিরিয়াল করানোর দরকার ছিল না। এরকম ভাবে হ্যারাসমেন্ট যদি আমরা হইতে আমাদের যে কাজেরও ক্ষতি, সময়ের ক্ষতি। মানিকগঞ্জে 13 কোটি টাকা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। উন্নয়নের নামে সরকারি অর্থ হরিলুটের অভিযোগ স্থানীয়দের। পানি যাওয়ার মতো রাস্তা নাই, আর সব বাড়িঘর হয়ে গেছে, পানির তো ব্যবস্থাই নাই, তাহলে ব্রিজ করার দরকারটা কি? এই ব্রিজের উত্তর কিংবা দক্ষিণ এখানে কোনো নদী, খাল কিংবা কোনো জলাধার ছিল না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। দেশে হাম উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় নতুন করে 25 জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে 20 জনকে। রাজশাহী বিভাগ ছাড়াও বরিশাল, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। হামের জন্য খোলা বিশেষ ওয়ার্ডগুলোতেও ধারণ ক্ষমতার চেয়ে বাড়তি রোগী চিকিৎসা নিচ্ছে। এদিকে আজ তৃতীয় দিনের মতো বিশেষ ক্যাম্পেইনে দেশজুড়ে হামের টিকা দেওয়া হচ্ছে। হাম পরিস্থিতির আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। শাহিদ, হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 36 জন শিশু ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় আছে 86 জন রোগী। এবং এই যে রোগীর সংখ্যা আমি বলছি, এই রোগী শুধু ময়মনসিংহ জেলার নয়, ময়মনসিংহের আশপাশের প্রায় 6-7টি জেলার রোগী যারা রয়েছে তাদের কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, গাজীপুর, টাঙ্গাইল, আবার এই শেরপুর, এই আশপাশের বিভিন্ন জেলা থেকেই এই রোগী আসছে। পর্যন্ত তাদেরকে আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে সেখানে রাখা হচ্ছে, সেখানে রেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে বেশিরভাগ রোগী আসছে হচ্ছে স্থানীয়ভাবে চিকিৎসার পরে কিংবা অবহেলা করে যে ঠিক হয়ে যাবে বা কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে এরকম করে দেরি করে কিন্তু যখন অবস্থা খারাপ হচ্ছে তখন তারা আসছেন এবং এসে চিকিৎসার জন্য আসেন, যে কারণে মাঝে মধ্যেই মৃত্যুর যে সংবাদ সেটি পাওয়া যাচ্ছে। তো তারা যে চিকিৎসকরা যেটি বলেছেন যে হামের উপসর্গ দেখা মাত্রই দ্রুত যেন তারা নিকটস্থ হাসপাতালে কিংবা চিকিৎসকের কাছে যান এবং বর্তমানে যে ক্যাম্পেইন চলছে, যে টিকাদান কর্মসূচি চলছে, যেসব শিশু রয়েছে 59 সপ্তাহ বয়স পর্যন্ত তাদের প্রত্যেকে যেন টিকার যে এটি নিশ্চিত করেন, এটির প্রতি কিন্তু হাসপাতাল থেকে বেশ জোর দেওয়া হচ্ছে। শাহিদ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দিন যত গড়াচ্ছে বরিশাল বিভাগে হামের প্রকোপ ততই বাড়ছে। প্রতিদিন গড়ে শতাধিক শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হামের সঙ্গে দেখা দিচ্ছে নিউমোনিয়া সহ নানা শারীরিক জটিলতা। অবস্থার অবনতি হলে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকায়। এই সংকট মোকাবেলায় চিকিৎসার পাশাপাশি টিকার উপর জোর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরগুনার তালতলী উপজেলার 6 বছরের শিশু মাফিয়া পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছিল বাড়িতে। তারপর আবারও অসুস্থ হয়ে পড়ে সে। এবার ঠাঁই হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে।
নগরীর পলাশপুরের 11 মাসের তাহারিমা ভর্তি ছিল রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে। সুস্থ হয়ে ফেরার পর আবার ভর্তি হতে হয় বরিশালে। রোগীর স্বজনদের অভিযোগ আছে চিকিৎসা সেবা নিয়ে। এই বুধবার ভর্তি করছি, বৃহস্পতিবার এই সব নাকমই জাগিয়ে গেছে। এই নাম কাটতে লইয়া কয় বরিশাল লই জন্য এই বরিশাল বেলা এখানে বসে খেলছে মালছে, খাবার খাইছে, ওই সব করছে। ইঞ্জেকশন দেওয়ার পরে আমার বাচ্চা কাহিল। এরা যদি এমন ভুল চিকিৎসা দেয়, আজকে আমার বাচ্চা হয়েছে, কালকে তো আর একজনের বাচ্চা হইতে পারে। বিভাগে জ্যামিতিক হারে বাড়ছে হামের উপসর্গবাহী রোগী। আক্রান্তদের অধিকাংশই ভর্তি হচ্ছে শেরেবাংলা মেডিকেলে। রোগীর চাপে হিমশিম অবস্থা এই সেবা কেন্দ্রে। শিশু বিভাগের 4টি কক্ষ এখন হাম কর্নার। প্রতিটি বেডে 3 থেকে 4 জন রোগী। বাকিদের জায়গা হচ্ছে মেঝেতে। আসলে আবাসন সমস্যা, এক সিটে 2 জন 3 জন করে বসাতে দেয়। তারপর অতিরিক্ত গরম, সিট তো পাই নাই। সিট বলতে আমরা এই রোডে আমাদের বিছনা দিছে। শিশু ওয়ার্ডের জন্য একটা অনেক বড় বার্ডেন আমাদের এই মুহূর্তে। আমরা তো হিমশিম খাচ্ছি, কিন্তু আমরা সবাইকে চিকিৎসা দিচ্ছি এবং আমাদের হাম রোগীদের জন্য আলাদা একটা আইসোলেশন ওয়ার্ড করা আছে আমাদের। হামের সাথে বিশেষ কোনো জটিলতা না থাকলে হাসপাতালে ভর্তি না করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। কিন্তু নর্মাল যে হাম রোগী এটা বেশি সংখ্যক, মোর দ্যান 90-95%, ওনারা বাড়িতেই চিকিৎসা করবেন, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেখা যাচ্ছে জনসাধারণ নিজেরই সে ভিটামিন ক্যাপসুল খাওয়াচ্ছে। যদি তার ভিটামিন এর ঘাটতি না থাকে, ওটা তো পার্শ্ববর্তী দেখা যাবে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে টিকাদান কর্মসূচির পাশাপাশি সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। তাদের দাবি, শিশুদের ভ্যাকসিনের আওতায় আনা গেলে সংক্রমণ কমে আসবে। এটা প্রতিরোধের জন্য এক হচ্ছে এইজ গ্রুপ বাড়ানো হচ্ছে। আমরা আগে 2টা ভ্যাকসিন দিতাম 9 মাস আর 15 মাসে, এখন এইজ গ্রুপটা নামিয়ে এসে 6 মাস থেকে 59 মাস। বরিশাল বিভাগে এ পর্যন্ত 19 শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 2000। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। রাজধানীর বাইরে জ্বালানি তেল সংগ্রহে কাটছে না গ্রাহকদের ভোগান্তি। তেল সংকটে দেশের বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বহু পাম্প। বেশিরভাগ ফিলিং স্টেশনে রেশনিং পদ্ধতি বহাল রয়েছে, তবে অনেক জায়গাতেই আগের তুলনায় গ্রাহকদের কাছে বেশি পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এতে বাইকার সহ যানবাহন মালিক ও চালকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে দীর্ঘ সিরিয়ালের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেক গ্রাহক। রংপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার অনেক পাম্প তেল সংকটে বন্ধ রাখা হয়েছে। মালিকরা বলছেন, ডিপো থেকে যে পরিমাণ সরবরাহ মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে দ্রুত সময়ের মধ্যে ফুরিয়ে যাচ্ছে মজুদ। গতকালকে আমি দুর্গাপুরে ভোর 6টার দিকে ছিলাম, 6টা থেকে 4টে পর্যন্ত ছিলাম। ওখানে কোনো তেল পাইনি, এক ফোঁটাও আমি তেল পাইনি। তেল তো নাই দেশে, তেল থাকলে ঠিক আমরা সিরিয়াল দাঁড়ানোর দরকার ছিল না। আমরা তো টাকার হিসাব করি না যে টাকা ঠিক আছে বাড়ছে দিতেছি, কিন্তু আইয়া তো সিরিয়ালে তার সময় লস আমাদের। প্রতিনিয়ত এরকম ভাবে হ্যারাসমেন্ট যদি আমরা হইতে, আমাদের যে কাজের ক্ষতি, সময়ের ক্ষতি। গভর্নমেন্ট যেন ফুয়েল কার্ডের মাধ্যমে সঠিক যারা ক্রেতা, যাদের প্রয়োজন তেল, তাদেরকে মাঝে যেন বিতরণ করে। তেল সরবরাহের আরো খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার মাঝহারুল মান্নান। মাঝহার, রংপুরের পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? সংকট নিয়ে প্রশাসন কি বলছে? সংকটের যে কথাটি যদি বলি, সেটি যখন মূল্যবৃদ্ধি হয়ে গেল তার পরেও যেমন ঠিক আগে যেমনটা আছে সেরকমই। আমি যদি আপনাকে রংপুর বিভাগের একটু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে রংপুর বিভাগে প্রায় 350টিরও বেশি ফিলিং স্টেশন আছে। এর মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি থেকে কিন্তু দেয়া হচ্ছে না। বাকি যেগুলোতে দেয়া হচ্ছে সেগুলোতে রেশনিং করে দেয়া হচ্ছে। আমাদের কাছে যে তথ্য আছে, এই রংপুর বিভাগে প্রায় 10 লাখ লিটার প্রতিদিন ডিজেলের প্রয়োজন হয়, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 9.25 লাখ লিটার। পেট্রোলের কথা যদি বলি, 5,15,000-এরও বেশি পেট্রোল প্রতিদিন লিটার প্রয়োজন, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 2,10,000 বা 15,000-এর মতো। এবং অকটেনের সব থেকে বেশি সংকট, সেটি হচ্ছে অকটেন প্রায় 3.25 লাখ, অর্থাৎ 2,75,000 লিটারের বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র 80 বা 85 বা 90,000 লিটার। এটি হচ্ছে যে তথ্য, তাহলে আপনি অনুমান করতে পারবেন যে কি অবস্থা। এবং তারই ধারাবাহিকতা আপনি দেখছেন যে আমরা সিটি যে একটি পেট্রোলিয়াম আছে রংপুর মহানগরী, সেখানে আছি। আপনি এখানে দেখছেন যে সেই সকাল ভোর থেকেই কিন্তু এখানে লাইনে লোকজন দাঁড়িয়ে আছেন, এবং এই লাইনটি একেবারে ব্যস্ততম একটি সড়ক। সেই সড়ক পেরিয়ে একেবারে সামনে এদিকে পূর্ব, পশ্চিম, দক্ষিণ সব জায়গায় কিন্তু চলে গেছে।
এবং বরাবরের মতো যেটি অভিযোগ করা হচ্ছে সে গ্রাহকদের পক্ষ থেকে যে সেটি হচ্ছে তারা যখন রেশনিং করে কম পাচ্ছেন, অর্থাৎ 200, 300 বা 500 টাকার তেল দেওয়া হচ্ছে, এই তেলটা কিন্তু তাদের হচ্ছে না, এটা থেকে গ্রাহকদের অভিযোগ। আর কিছু অভিযোগ আছে যে কিছু মানুষ পেট্রোলিয়াম যারা এই পেট্রোল পাম্পগুলো যে আছে তাদের সাথে সম্পৃক্ত কিছু মানুষ বিশেষ করে অনেক বাইক লাইনে দাঁড় করে দিয়ে সেগুলোতে করা হচ্ছে এবং তারা সেগুলো দিয়ে প্রান্তিকে মজুত করছেন, এরকমও আছে। যেমন গত রাতেই কিন্তু রংপুর মহানগরীর 12 নং ওয়ার্ডে প্রায় 400 লিটার ডিজেল জব্দ করা হয়েছে এবং তার আগের দিন অর্থাৎ বিকেলবেলা জব্দ করা হয়েছে 85 লিটার, সেটি হচ্ছে মিঠাপুকুরের দমদমা থেকে। অর্থাৎ আরেকটি বিষয় আছে যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে মানুষের, সে কারণে যে 12টা থেকে যে 5টা পর্যন্ত দেবার যে জিনিসটা সেটিও চেঞ্জ করার দাবি করেছেন। পাশাপাশি সব থেকে বড় অভিযোগ যেটি হচ্ছে যে এই ভিড়ের কারণে সব পেট্রোল পাম্পে কম। মাজহারুল মান্নান, ধন্যবাদ যুক্ত হবার জন্য। নদী নেই, খাল নেই, নেই রেল ক্রসিংও, এমনকি ইন্টার ক্রসিংও নেই সড়কে। তারপরও প্রায় 13.5 কোটি টাকা খরচে ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হচ্ছে সেতু। কেন সরকারের এই অর্থ অপচয় তা স্থানীয়দের কাছে এক রহস্য। এলাকাবাসী বলছেন পুরনো পরিকল্পনাতেই চলছে সরকারের টাকা হরিলুটের মহোৎসব। চারপাশে বসতবাড়ি, দোকানপাট, সড়কের পাশ দিয়ে শুকনো জমি, নেই কোনো খাল বা পানি প্রবাহের চিহ্ন, অথচ ঠিক এখানেই নির্মাণ হচ্ছে একটি সেতু। ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকার এই প্রকল্প দেখে হতবাক স্থানীয়রা। একসময় দুই পাশের ফসলি জমির পানি নিষ্কাশন হতো এখান দিয়ে, কিন্তু এখন আশপাশের ব্যক্তি মালিকানাধীন জমি ভরাট করে গড়ে উঠেছে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা, অথচ এখানেই প্রায় 13.5 কোটি টাকা খরচ করে নির্মাণ হচ্ছে একটি সেতু। স্থানীয়দের প্রশ্ন, বাস্তবতায় পানি না থাকলে সেতুর প্রয়োজনীয়তা কতটুকু? ব্রিজ আসলে বলে যখন ব্রিজ করতে হবে তার তো মানে নাই। আগে ব্রিজ ছিল, এখন বইরা কালভার্ট বানাইছি বা রাস্তা করেছি, এইটা হলো পরিবর্তন। এই চকের পানিটা বেরো হইতো, আবার এখান দিয়ে ঢুকে এখানে ঢুকতো, ঠিক আছে? এখন তো ওগুলো সব বন্ধ হয়ে গেছে। পানির তো ব্যবস্থাই নাই, তাহলে ব্রিজ করার দরকারটা কি? এলাকাবাসীর দাবি, একসময় এই স্থান দিয়ে দুই পাশের জমির পানি নিষ্কাশন হতো, চলাচলের সুবিধার্থে সেখানে ব্রিজ নির্মাণ করা হয়। তারও পরে 60-এর দশকে নির্মাণ হয় ঢাকা আরিচা মহাসড়ক। তবে সেই চিত্র এখন অনেকটাই পাল্টেছে। অনেক আগেই হারিয়ে গেছে পানি প্রবাহ, কিন্তু বাস্তবতার সঙ্গে মিল না রেখেই পুরনো সেতু ভেঙে নতুন করে প্রায় 13.5 কোটি খরচে সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। এখন পানি যাওয়ার মতো রাস্তা নাই, আর সব বাড়িঘর হয়ে গেছে চারিদিকে। পাইলিং এর তো ব্যয়বহুল খরচ, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে আর পাইলিং করতে হতো না, সে অবস্থায় আপনার মাটি ভরাট করে খরচ অনেকটা কমে আনা যাইতো। স্থানীয় ভূমি অফিসের তথ্যমতে সরকারি রেকর্ডেও এখানে কোনো নদী, খাল বা জলাশয়ের অস্তিত্ব নেই। 1958 হতে 1963 সাল পর্যন্ত এসএ রেকর্ডের সময় কিংবা তার পরবর্তীতে সময়ে এই ব্রিজের উত্তর কিংবা দক্ষিণ এখানে কোনো নদী, খাল কিংবা কোনো জলাধার ছিল না। বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে ব্রিজের প্রয়োজনীয়তা অনেকটা নাই বললেই চলে। তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি, কারিগরি টিমের মতামত অনুযায়ী পুরনো সেতু ভেঙে 4 লেনের উপযোগী নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। সরকারের নীতিমালা অনুসারে কোনো জায়গায় কোনো ব্রিজ থাকলে সেই এক্সিস্টিং চ্যানেলটাকে আমরা বন্ধ করতে পারি না। সড়ক ও জনপথ অধিদপ্তরের যে টেকনিক্যাল সাইট রয়েছে ব্রিজের জন্য, যারা সারা বাংলাদেশের ব্রিজের হেলথ মনিটরিং করে থাকে, ব্রিজ ডিজাইন করে থাকে, তাদের ওখান থেকে একটা রিকমেন্ডেশন এসেছে। প্রায় 29 মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ কাজ অনুমোদন দেওয়া হয় 2025-26 অর্থ বছরে। চলতি বছরের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। নওগাঁর নিয়ামতপুরে 2 সন্তানসহ স্বামী স্ত্রীকে হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটন করার কথা জানিয়েছে পুলিশ। এ বিষয়ে দুপুরে প্রেস ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে। নৃশংস এই হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত হাবিবুর রহমানের বাবা, 2 বোন, ভগ্নিপতি ও 1 ভাগ্নিকে হেফাজতে নেয় পুলিশ। গতরাতে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা। জমি জমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা স্থানীয়দের। সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, 9 বছরের ছেলে পারভেজ এবং 3 বছরের মেয়ে সাদি আক্তারকে গলা কেটে হত্যা করা হয়। নেত্রকোনার হাওড় অঞ্চলে বোরো ধান বিক্রিতে ওজনে কারচুপির অভিযোগ উঠেছে। 40 এর জায়গায় 45 কেজিতে মন ধরে ধান কিনছেন ফরিয়ারা। এতে মাঠেই ঠকে যাচ্ছে কৃষকরা। এদিকে সরকারিভাবে ধান কেনা শুরু না হওয়ায় ফরিয়াদের কাছে কম দামে ধান বিক্রি করতেও বাধ্য হচ্ছে চাষিরা।
নেত্রকোনার হাওর অঞ্চলে চলছে এখন বড় ধান কাটার মৌসুম। দিনরাত এক করে সোনালী ধান কাটছেন কৃষকরা। মাড়াই শেষে মাঠে বিক্রি হচ্ছে সেই ফসল, কিন্তু ধান বিক্রিতে ওজনে ঠকানো হচ্ছে কৃষকদের। তাদের অভিযোগ, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী 40 কেজিতে 1 মণ হওয়ার কথা থাকলেও স্থানীয় কিছু অসাধু ব্যাপারীরা 42 থেকে 45 কেজিতে 1 মণ করে ধান কিনছেন। এতে ফরিয়াদের কাছে ঠকে যাচ্ছে মাঠ পর্যায়ের কৃষকরা। 5 কেজি ধান না বলতে না দিলে এরা ধান নেয় না, আর এই সময় আমরা অন্য ব্যাপারী পাইও না। 700, 800, 900 এটা বিক্রি হয়ে যাবে, কারণ নিতে হয় না বিজা ধান বেতন লাগে। কারণ বৃষ্টি হইলে আমরা কিনা তৈরি বাড়ি এলাকার মানুষ, আমরা রাস্তাঘাট নাই বুঝুন, এই কারণে আমরা বেতন বেতন লাগে। ভেজা ধান কেনাতে ওজনে একটু বেশি নেওয়া হচ্ছে বলে দাবি ফরিয়াদের। তাদের দাবি, মিল মালিকদের কাছে বিক্রির সময় দিতে হয় 41 কেজি করে, এই জন্যই ধান বেশি নেওয়া হচ্ছে। মিলে গেলে আমরা কাঁচা তো গাঁথতি হয়ে যায়, এটা লাগে গৃহস্থ 42-এর মন নেবে। আমরা যে বাড়তি ধানটা দিই মিলাররা না দিলে মিলাররা তারা ধান দেয় না। 45 নিতে হয়, এছাড়া তো আমাদের এই ওজন ঠিক থাকে না। ওজনের বেশি নেওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে সুরাহা করা হবে বলে জানান জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা। সরকারিভাবে নির্দেশনা পাই নাই, এখনো আমরা দরও পাই নাই, পরিমাণও উল্লেখ করে কোনো নির্দেশনা পাই নাই, এই জন্য আমরা ধান শুরু করতে পারিনি। ব্যবসায়ী পরিয়ারা কিনে, তারা 42-43 কেজি করে কিনে। তো এটা আমরা প্রশাসনের সহযোগিতায় ভবিষ্যতে যাতে না হয় এটা একটা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছি। এবার নেত্রকোনার হাওড়াঞ্চলে প্রায় 42,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। তাপস সরকার, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।